ওয়েলকাম স্টুডেন্ট। আগের ভিডিওতে আমরা যে আলোচনা শুরু করেছিলাম অর্থাৎ আলোর প্রতিসরণ নিয়ে, সেখান থেকে আমরা আজকে আরম্ভ করছি। ওখানে পেয়েছিলাম কোনো একটা মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ সমান শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে, মানে যে মাধ্যমের কথা বলছি ওই মাধ্যমে আলোর বেগ। আমরা শূন্য মাধ্যমে আলোর বেগকে সি দিয়ে প্রকাশ করি। সি এর মানটা কত? 3 গণিত 10⁸ মিটার পার সেকেন্ড। আর ওই মাধ্যমে, মানে যে মাধ্যমের কথা বলছি সেই মাধ্যমের বেগকে ভি বলেছি। মনে রাখবে যে সব সময় এই সি এর মানটা এর থেকে বেশি হয়, অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগ সর্বদা বেশি, ওপরটা বড়, মানে মিউ এর মানটা সব সময় একের থেকে বেশি হয়। এটা আমরা আগের ক্লাসে বলেছি। এখন এই কোন মাধ্যমটা আমি যদি এরকম বলি যে বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ বি সমান কি লিখবো? সি বাই ভিবি। অর্থাৎ এই পাশে শূন্য মাধ্যম আছে, কি লিখিনি, জাস্ট বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, সি শূন্য মাধ্যমে আলোর বেগ, আর ওই মাধ্যম মানে বি মাধ্যমে আলোর বেগ, বি মাধ্যমে আলোর বেগকে ভিবি দিয়ে প্রকাশ করেছি। অনুরূপে বলতে পারি এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ এ সমান কি লিখবো? সি বাই ভি এ। তো এখানে লক্ষ্য করো যে যেহেতু বললাম পরম প্রতিসরাঙ্কের মান সবসময় একের থেকে বেশি হয়, কেন? এই সি এর মানটা এই ভি এর থেকে বেশি, এক্ষেত্রেও তাই হবে, এক্ষেত্রেও তাই হবে। অতএব বলতে পারি পরম প্রতিসরাঙ্কের মান সব সময় কি একের থেকে বেশি হয়। মিউ এ বা মিউ বি যাই বলবে, একের থেকে বেশি হয়। হ্যাঁ, অনেক সময় আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান একের থেকে কম হতে পারে, কিন্তু পরম প্রতিসরাঙ্কের মান সব সময় একের থেকে বেশি। আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান একের থেকে বেশি হতে পারে বা কম হতে পারে। আচ্ছা, এই গেল দুটো বিষয় গেল, দুটো মাধ্যম প্রতিসরাঙ্ক পেয়েছি, পরম প্রতিসরাঙ্ক। এখন যদি এরকম হয় যে মিউ বি আর এরকম হয় মিউ এ হয়, অর্থাৎ এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক থেকে বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মানটা বেশি হয়, সেক্ষেত্রে বলা হয় কি বি মাধ্যম, যদি এটা হয় বি মাধ্যম আলোকীয় ভাবে এ মাধ্যমের থেকে ঘনতর, বি মাধ্যম আলোকীয় ভাবে এ মাধ্যম থেকে ঘনতর, বি মাধ্যম আলোকীয় ভাবে এ মাধ্যম অপেক্ষা ঘন মাধ্যম। আলোকীয় ভাবে মানে কি? অপটিক্যালি ঘন মাধ্যম মানে ডেন্সার মিডিয়াম। তাহলে এখানে বি মাধ্যমটা কি? এ মাধ্যমের চেয়ে ডেন্সার, বি মাধ্যমটা এ মাধ্যমের চেয়ে ডেন্সার। আর যদি এই ক্ষেত্রে আমি বলতে পারি যে মাধ্যমটা ডেন্সার সেই মাধ্যমে আলোর বেগ কম হবে, অতএব এই ক্ষেত্রে বলতে পারি আমরা এই কন্ডিশন অনুযায়ী ভি এ গ্রেটার দেন ভিবি। ভিবিটা হচ্ছে এই মিউ বিটা হচ্ছে ঘন মাধ্যম, অতএব ওই মাধ্যমের বেগ ভিবি লঘু মাধ্যম মানে মিউ এ থেকে কম হয়, অর্থাৎ যে মাধ্যমটা আলোকীয়ভাবে ঘন মাধ্যম সেই মাধ্যমে আলোর বেগ কম হয়, আর যে মাধ্যমটা আলোকীয়ভাবে লঘু মাধ্যম সেই মাধ্যমে আলোর বেগ কম হবে। এই দুটো মাধ্যমের কথা বলতে গিয়ে বলেছি আমি যে এটা বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, এটা হচ্ছে এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। এখন এই যে কন্ডিশন দিয়েছি, অর্থাৎ বি মাধ্যমটার পরম প্রতিসরাঙ্কের মান এ থেকে বেশি, তার মানে বলা হয় কি? সেক্ষেত্রে বলা হয় বি মাধ্যমটা আলোকীয় ভাবে বেশি ঘন বা ডেন্সার মিডিয়াম এ মাধ্যম অপেক্ষা। তাহলে এখানে এইগুলো মাধ্যমের কথা বিবেচনা করলে আমরা বলবো বি মাধ্যমটা কি এই কন্ডিশন অনুযায়ী ঘন মাধ্যম, আর এ মাধ্যমটা কি লঘু মাধ্যম। আর যেহেতু বি মাধ্যম ঘন,
অতএব বি মাধ্যমে আলোর বেগ লঘু মাধ্যম বা এ মাধ্যমের আলোর বেগের চেয়ে কম হয়, এই কথাটা আমরা মনে রাখবো। অর্থাৎ আলোকীয় ঘনমাধ্যম বা আলোকীয় লঘু মাধ্যম, এই ক্ষেত্রে মনে রাখবো আমরা সেই যে আমরা পড়েছি ডেনসিটি। ডেনসিটি মানে কি মাস পার ভলিউম। এই ঘনত্ব সঙ্গে এই ঘনমাধ্যমের কোনো মিল নেই, খেয়াল রাখবে। এটা ছিল মাস পার ভলিউম, ভর বাই আয়তনকে ঘনত্ব বলতাম। সেই ঘনত্ব বা ডেনসিটির সঙ্গে এই ঘনমাধ্যম বা লঘু মাধ্যমের কোনো মিল নেই। এখানে ঘনমাধ্যম বলতে যাচ্ছি যে মাধ্যমে আলোর বেগ কম তাকে বলছি ঘনমাধ্যম, আর যে মাধ্যমে আলোর বেগ বেশি তাকে বলছি অপটিক্যালি লঘু মাধ্যম। এখানে আলোকীয় ভাবে এই হলো কয়েকটা বিষয় মনে রাখতে হবে। এই গেল। এখন এটা আগের দিন পেয়েছি, এটা কি, এটা মুখে কি বলবো আমরা যে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে, এ মাধ্যমের সাপেক্ষে, অতএব এটা পরম প্রতিসরাঙ্ক। আবার এইটা কি, এই যে পি মিউ এ বলে এটা কি হবে, এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে, বি মাধ্যমের সাপেক্ষে। এবং এরা পরস্পর এভাবে সম্পর্কিত যে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক এর সাপেক্ষে যা হবে আর এ মাধ্যমের প্রতিসরাঙ্ক বি এর সাপেক্ষে তার অনন্য হবে। এটা আমরা আগের দিন পেয়েছি। এখন দেখো এই যে ছবিটা এঁকেছি, এই 1 নম্বর ফিগারটা, এটা এ মাধ্যম, এটা বি মাধ্যম, আলোর প্রতিসরণ ঘটছে এবং দেখতে পাচ্ছি যে প্রতিসিত রশ্মিটা টুয়ার্ডস দ্য নর্মাল অর্থাৎ অবিলম্বের দিকে সরে আসছে। তার যাওয়া উচিত ছিল কোন দিকে, এই বরাবর। অতএব এই যে কনসেপ্ট পাচ্ছি আমরা প্রতিসরণের ক্ষেত্রে শূন্য মাধ্যমে আলোর বেগ এবং ওই মাধ্যমে আলোর বেগ, অর্থাৎ যে মাধ্যম থেকে আলো আসছে সেই মাধ্যমের বেগটাকে উপরে লিখছি, আর যে মাধ্যমে ঢুকছে মানে প্রতিসরণ ঘটছে সেই মাধ্যমের বেগটাকে নিচে লিখছি। তাহলে এই কনসেপ্ট অনুযায়ী লিখতে পারি, এটা লিখবো এ মাধ্যমে আলোর বেগ সমান বি মাধ্যমে আলোর বেগ। আচ্ছা, এইটা আর এইটা কিন্তু একই। আগের দিনে বলেছিলাম প্রতিসরাঙ্ককে মিউ দ্বারা প্রকাশ করা হয় বা স্মল এন দ্বারা প্রকাশ করা হয়। এটা কি, বি মাধ্যমের প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে, এ এর সাপেক্ষে। এইখানে লক্ষ্য রাখো, এটা বলবো কি বি মাধ্যমের প্রতিসরাঙ্ক এ এর সাপেক্ষে, এরকম জোর করা হয়, নির্ণয় করা হয় কি বি মাধ্যমের প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে, এ মাধ্যমের সাপেক্ষে। তাই লিখলাম প্রথম মাধ্যমটা এ মাধ্যম, এ মাধ্যম থেকে আলো আসছে, বাই দ্বিতীয় মাধ্যমটা কি বি মাধ্যম। এই যে কনসেপ্ট লিখেছি, প্রতিসরাঙ্কের যে সংজ্ঞা তরঙ্গ তত্ত্ব থেকে পাওয়া যায় কি পরম প্রতিসরাঙ্ক মানে প্রথম মাধ্যমটা শূন্য মাধ্যম, শূন্য মাধ্যমে বেগ বাই ওই মাধ্যমে বেগ। এই কনসেপ্টে এটাকে বলতে পারি এ মাধ্যম থেকে আসছে বলে এ মাধ্যমে আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ। অতএব এটাকে বলতে পারি ভি এ বাই ভি বি, এ মিউ বি সমান এটা হলো। ঠিক একইভাবে এই ছবিটা লক্ষ্য করো, দেখো এখানে প্রথমটাকে 1 মাধ্যম দিয়েছি, 1 নম্বর, 2 নম্বর মাধ্যম। সেখানে বলছি 2 নম্বর মাধ্যমের প্রতিসরণ আপেক্ষিক প্রতিসরণ কার সাপেক্ষে, এর 1 মাধ্যমের সাপেক্ষে। এটা বলছে কি দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রথম মাধ্যমের সাপেক্ষে। এখানে বলবো কি ওই রকমই, এখানে বলবো V1 বাই V2। লক্ষ্য দেখো এখানে যখন বিটা নিচে এসছে, এটা উপরে গেছে, এখানে 1 বাই V আছে, মানে 1 নম্বর মাধ্যমে আলোর বেগ বাই 2 নম্বর মাধ্যমে আলোর বেগ। এই হলো বিষয়। এবার দেখো এখান থেকে আমি কি করছি, এটা রাখছি না। তো এই যে কনসেপ্ট পেলাম, যদি এইখান থেকে বলছি যদি তোমার বি মাধ্যমটা ঘন মাধ্যম হয়, এইখানে বলছি যদি বি ঘন মাধ্যম এ অপেক্ষা তাই যদি হয়, বি মাধ্যম ঘন হলে পরে বলতে পারি বি মাধ্যমে আলোর বেগটা এ মাধ্যমের থেকে কম হয়। এই যে কনসেপ্ট পেয়েছি। অতএব বলবো কি বি এ, অতএব
ভি এ বাই ভিবি, অর্থাৎ এই অনুপাতটার মান একের থেকে বেশি। অতএব এইখানে লক্ষ্য দেখো, এটা ধরে নিয়েছি যদি এখানে দেখতে পাচ্ছি যে বি মাধ্যমে আলো, যেমন আগে আমরা শিখিয়েছি ঘন মাধ্যমে কি হয়, আলো অবিলম্ব দিকে সরে আসে, প্রতিষ্ঠিত রশ্মিটা টুয়ার্ডস নরমাল হয়। অতএব এই ছবি থেকে দেখতে পাচ্ছি বিটা ঘন মাধ্যম, আর বি ঘন মাধ্যম মানে কি, এই যে পরম প্রতিসরণের ব্যাপারটা আছে এখান থেকে পেয়েছি। যদি বি ঘন মাধ্যম হয়, বি মাধ্যমে আলোর বেগটা এ মাধ্যমের থেকে কম হবে। আমি দুপক্ষকে ভি এ এটা ভিবি বাই ভি বি করলাম, যদি কি তোমার ভিবি দিয়ে ভাগ করেছি, এটা 1 হলো, এটার দ্বারা এটা হবে। অতএব লিখতে পারি এ মিউ বি, কি বলবো, এই মান তো এই মানটা একের থেকে বড়, এটা একের থেকে বড় হবে। যেহেতু এই মানটা একের থেকে বড় হলে এই কন্ডিশনে এ একের থেকে বড় মানে এটা একের থেকে বড়। অতএব সাইন আই বাই সাইন আর এটা হবে, বা এখানে লক্ষ্য করে দেখো সাইন আই সাইন আর, আমি ভুল করলাম, দুদিকে সাইন সরিয়ে দিচ্ছি, পেলাম কি পেলাম, যে এই ক্ষেত্রে আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এসছে, তাই লঘু মাধ্যমের আপাতন কোণটা ঘন মাধ্যমের প্রতিসরণ কোণ অপেক্ষা কি হবে, তোমার বড় হবে। ঘন মাধ্যমে লঘু মাধ্যমের আপাতন কোণ ঘন মাধ্যমের প্রতিসরণ কোণ থেকে বড় হবে, অর্থাৎ রশ্মি অবিলম্ব দিকে সরে যাবে। ঠিক একইভাবে এখানে কি বলবো, এই ক্ষেত্রটা কি বলবো, দেখো এই ক্ষেত্রে বলছি আমি, আর এখানে বলছি আমি 1 নম্বর মাধ্যম, 1 নম্বর মাধ্যম হচ্ছে মানে ঘন মাধ্যম। 1 নম্বরটা 1 নম্বর যদি ঘন হয় তাহলে লিখতে পারি 1 নম্বরে আলোর বেগ 2 নম্বর আলোর বেগের চেয়ে কম। এখানে বলবো 1 নম্বর ঘন মাধ্যম 2 নম্বর অপেক্ষা, 1 নম্বর আলোর বেগটা কি হবে, 1 নম্বরটা ঘন বেগ বলেছি, তাহলে যে ঘন হবে তার বেগটা কম হবে, এরকম হবে। ঠিক আছে, এই হলো ফলাফল। অতএব এইখান থেকে আমি পাচ্ছি দেখো v1 বাই v1 বাই v2 করছি, v1 বাই v2 বাই v2, দুদিকে v2 ভাগ করলাম, তাহলে আমি পাচ্ছি v1 বাই v2 লেস ইকুয়াল টু 1। অতএব এইখান থেকে দেখো 1 মিউ 2 সমান, এই মানটা হচ্ছে কি লেস ইকুয়াল টু 1, তাহলে এই মানটা কি হবে, এটা হবে। এই ক্ষেত্রে আমি বলবো কি সাইন আই বাই সাইন আর সব লেস 1। অতএব এখান থেকে দেখো সাইন আই সাইন আর, সাইন চলে যাচ্ছে আই, এটা আর এই ছবিতে মিলে যাচ্ছে দেখো। অর্থাৎ এই ক্ষেত্রে কি পাচ্ছি, 1 নম্বর ঘন মাধ্যম থেকে আরো লঘুতে আসছে, ঘন থেকে লঘুতে আসার জন্য আমাদের কোন ছোট, প্রতিসরণ কোণ বড়। প্রতিসরণ কোণ বড় মানে কি, রশ্মি আফটার রিফ্রাকশন অবিলম্ব থেকে সরে যাচ্ছে, অর্থাৎ রিফ্রাক্টেড লাইট গোজ অ্যাওয়ে ফ্রম নরমাল। এই হলো বিষয়। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এক্ষেত্রে বললাম এটা ঘন মাধ্যম, এক্ষেত্রে বললাম এটা এর সাথে এ লঘু মাধ্যম। অতএব দুটো মাধ্যমের বিচার করো, দুটো মাধ্যম আছে, অন্য একটা ধরো বায়ু থেকে বা শূন্য মাধ্যম থেকে আলো আসছে, সেই দুটো মাধ্যমের মধ্যে যার প্রতিসরাঙ্ক বেশি সে আলোকে বেশি বেন্ড করবে টুয়ার্ডস দ্য নরমাল, অর্থাৎ অবিলম্বর দিকে বেশি দেখাবে কোন মাধ্যমটা, যে মাধ্যমটার প্রতিসরাঙ্ক বেশি। অর্থাৎ প্রতিসরাঙ্ককে আমি এমন একটা ক্ষমতা ভাবতে পারি যে যার প্রতিসরাঙ্ক বেশি সেই মাধ্যম করবে কি আলোকে তত বেশি অবিলম্বের দিকে নিয়ে আসবে। কি বললাম, আবার বলছি যে এই যে আলোচনা থেকে আমরা পেলাম যে যে মাধ্যমটা প্রতিসরাঙ্ক বেশি সেই মাধ্যমটা প্রতিষ্ঠিত রশ্মিকে অবিলম্বের দিকে বেশি সরিয়ে আনবে, অবিলম্বের দিকে নিয়ে আসবে। অর্থাৎ প্রতিসরাঙ্ককে আমি এমন একটা ক্ষমতা ভাবতে পারি যে মাধ্যমে প্রতিসরাঙ্ক বেশি সেই মাধ্যমে আলো তত বেশি অবিলম্ব দিকে বেঁকে যাবে বা মুভ করবে, অবিলম্ব থেকে দূরে সরবে না, অবিলম্বের দিকে মুভ করবে। এই হলো
এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এই আপেক্ষিক প্রতিসংখ্যের সঙ্গে পরম প্রতিসংখ্যের মধ্যে সম্পর্ক খুঁজব। একটু আগেই বললাম বি মাধ্যমের পরম প্রতিসংখ্য মানে কি, মিউ বি সমান সি বাই ভিবি। এ মাধ্যমের পরম প্রতিসংখ্য কি হবে, মিউ এ সি বাই ভি ভি এ। ঠিক আছে, কি বললাম, মিউ ভি সমান সি বাই এটা, এটা সমান এটা। এখন যদি আমি এরকম করি যে মিউ বি বাই মিউ এ সমান সি বাই ভিবি সি বাই ভি এ, সি সি কাটলো, ভি এ সমান ভি বি। অতএব মিউ বি বাই মিউ এ ভি এ বাই ভি বি মানে কি, এখানে দেখো ভি এ বাই ভি মানে মিউ এ মিউ বি হলো। অর্থাৎ এটা বলতে পারছি বা মিউ এ বি সমান মিউ বি বাই মিউ এ। লক্ষ্য করে দেখো, যখন বেগ দিয়ে হিসাব করছি, আপেক্ষিক প্রতিসংখ্যকে, তখন এ মাধ্যমের বেগটা উপরে আর বি মাধ্যমের বেগটা নিচে। যখন পরম প্রতিসংখ্য হিসাব করছি, দেখো পরম প্রতিসংখ্য বি এর প্রতিসংখ্যটা উপরে আর এ একটা নিচে। এইটা একটু ডিস্টার্ব হয় বাস্তব যখন প্র্যাকটিক্যাল প্রবলেম করতে যাবো তখন এই সমস্যা হতে পারে। অর্থাৎ কি বললাম যে এটা হচ্ছে আপেক্ষিক প্রতিসংখ্য এবং পরম প্রতিসংখ্যের মধ্যে সম্পর্ক। কি করে করলাম না, আমরা দেখেছি যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের পরম প্রতিসংখ্য সমান কি, ভি এ মাইনাস ভিবি। আপেক্ষিক ফলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসংখ্য সমান ভি এ মাইনাস ভিবি। বি মাধ্যমের পরম প্রতিসংখ্য সমান সি বাই ভিবি, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যম মানে বি মাধ্যমে আলোর বেগ। ঠিক অনুরূপে ভি এটা পেয়েছি এইভাবে, দুটোকে ভাগ করেছি, ভাগ করে পাচ্ছি এই জিনিসটা, আর এই জিনিসটা মানেই তো এইটা। অতএব এই পেয়ে গেলাম। অতএব এখানে যেটা বললাম যে যখন আমি প্রতিসংখ্যকে, আপেক্ষিক প্রতিসংখ্যকে বেগের অনুপাত হিসাবে ভাববো, তখন দেখো এ মাধ্যমের বেগটা উপরে, বি মাধ্যমটা নিচে। আর যখন পরম প্রতিসংখ্যের অনুপাত হিসেবে ভাববো, তখন দেখো বি মাধ্যমের পরম প্রতিসংখ্যটা উপরে, এ মাধ্যমেরটা নিচে। ঠিক একটু উল্টে যাচ্ছে। এই হলো প্রতিসংখ্য সঙ্গে পরম প্রতিসংখ্যের সম্পর্ক। আবার আমরা পড়েছি যে প্রতিসংখ্যের মান মাধ্যমের উপর নির্ভর করে, আর কার উপর নির্ভর করে, আলোর বর্ণের উপরে। আবার আমরা জানি আলোর বর্ণ পাল্টালে, বর্ণ পাল্টালে তরঙ্গ দৈর্ঘ্য পাল্টে যায়। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে একটা সম্পর্ক আছে। তরঙ্গ দৈর্ঘ্য ও মিউ এর মধ্যে সম্পর্ক, এটা বিজ্ঞানী কাশি সম্পর্কটা করেছিল। কিরকম সম্পর্ক, মিউ সমান এ প্লাস বি বাই ল্যামডা স্কয়ার। এ প্লাস বি বাই, এটা ল্যামডাটা হচ্ছে আলোর বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য, আলোর তরঙ্গ দৈর্ঘ্য যে বর্ণের হবে তার তরঙ্গ দৈর্ঘ্য। আর সেই পার্টিকুলার তরঙ্গ দৈর্ঘ্যের আলোর ক্ষেত্রে মিউ এর মান কি হবে, মিউ সমান এ প্লাস বি বাই ল্যামডা স্কয়ার। এখানে এ ও বি হচ্ছে ধ্রুবক রাশি, এ এবং বি হচ্ছে ধ্রুবক রাশি। এই হলো আমাদের প্রতিসংখ্য নিয়ে আলোচনা হলো। এখন আমরা একটু অন্যদিকে যাব। আচ্ছা, আর আমরা বলতে হবে, এই ছবিটা করে দিই, যে চ্যুতির মানটা, প্রতিসরণের চ্যুতি, আমরা প্রতিফলনের চ্যুতির মান নির্ণয় করেছি। তোমরা একটু মনে করে দেখো প্রতিফলনের চ্যুতির মানটা কত হয়। যে প্রতিফলনে রশ্মির চ্যুতি বা ডেভিয়েশন, চ্যুতি হচ্ছে ডেল্টা সমান 180 মাইনাস 2i বা 180 মাইনাস 2r। কেন, i এবং r এর মান সমান হয়, প্রতিফলনের সূত্রে আছে। অতএব ডেল্টা চ্যুতি 180 মাইনাস 2 গণিত আপতন কোণ বা মাইনাস 2 গণিত প্রতিসরণ কোণ। এটা ছিল প্রতিফলনের চ্যুতি। যদি আমরা প্রতিসরণের চ্যুতি হিসাব করি, লক্ষ্য দেখো এই ছবিটা থেকে বলতে পারছি, নাম দিচ্ছে একটু
এ, এটাকে বললাম ও বিন্দু, এটাকে বি বিন্দু বললাম, আর এটাকে এন, এটা এন ড্যাশ বলছি, এটা ও বিন্দু। অতএব এই ছবি থেকে লক্ষ্য করে দেখো যে এ ও এন সমান আই কোণ, বি ও এন ড্যাশ সমান আর কোণ। আবার ধরুন কোন প্রতিফলন কোণ পেলাম। আবার কোণ এ ও এন সমান কোণ হচ্ছে, এটাকে নাম দিচ্ছি আমি সি বললাম, সি ও এন ড্যাশ। এই কোণটা এই যে কোণটা আছে এই কোণটা আর এই কোণটা হচ্ছে কি, কেন সমান করলাম না, এরা হচ্ছে বিপরীত কোণ। এবার লক্ষ্য করে দেখো এখানে আপাতন কোণ হচ্ছে এইটা আর প্রতিসরণ কোণ হচ্ছে এটা। রশ্মিটা যাওয়া উচিত ছিল কতদূর, এইভাবে যাওয়া উচিত ছিল, গেল এই ভাগ দিয়ে। অতএব চ্যুতি কতটা হলো, চ্যুতি হচ্ছে এইটা। এখানে চ্যুতি কোণটা ডেল্টা সমান বি ও সি কোণ। চ্যুতি কোণ কাকে বলে বলেছি, যে রশ্মির যেদিকে যাওয়া উচিত ছিল না গিয়ে মাধ্যম দ্বারা চ্যুত হয়ে যেদিকে গেল, এই যেদিকে যাওয়া উচিত ছিল আর যেদিকে গেল এই দুটোর মধ্যে যে কোণ, সেই কোণটাকে বলা হয় চ্যুতি কোণ। এ ও রশ্মি স্ট্রেট পথে এই পথে যাওয়া উচিত ছিল কিন্তু গেল এই পথে, অতএব এই যে রশ্মি চ্যুত হলো এই কোণটাকে চ্যুতি কোণ বলছি, তাকে ডেল্টা দিয়ে প্রকাশ করেছি। এখন এই কোণটা সমান এই কোণটা কেন বিপ্রতীপ কোণ বলে, তো তাহলে লিখতে পারি এই কোণটা মানে দেখো এ ও এর আরেকবার লিখলাম, আরেকবার লিখছি। আর এই কোণটা মানে কি, এন সিও এন মানে কি, সিও এন হচ্ছে বি ও এন ড্যাশ মাইনাস কোণ বি ও সি কোণ। বিওএন এই সম্পূর্ণ কোণটা থেকে যদি আমি বিওসি বিয়োগ করে দিই তাহলে আমি পাচ্ছি কোণটা, এইটুকু পাচ্ছি, এই কোণটা তো পাচ্ছি না, এই সিওএন ড্যাশটা। এখন এই কোণটা মানে কি, আই কোণ, এই কোণটা মানে কি আর কোণ, এটা ডেল্টা। অতএব ডেল্টা সমান আর মাইনাস আই। এই ক্ষেত্রে দেখো আপাতত কোণটা ছোট, প্রতিসরণ কোণটা ছোট বলে ডেল্টা সমান আর মাইনাস আই এসছে। এখানে রশ্মি লঘু মাধ্যম, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেছে বলে এটা হচ্ছে কি, প্রতিসরণটা কেমন হচ্ছে, ঘন থেকে লঘুতে চ্যুতির মান এটা। ঠিক যদি এরকম হয় যে ডেল্টা সমান আই মাইনাস আর, এটা কখন হবে, যদি রশ্মি কি হয় তোমার ঘন থেকে লঘুতে প্রতিসরণের চ্যুতি, প্রতিসরণ উল্লেখ করি, প্রতিসরণে চ্যুতি। আর এটা বলবো কি, লঘু থেকে ঘনতে প্রতিসরণের চ্যুতি। এই হলো দুরকম চ্যুতির মান আমরা পেলাম, এটা মিস করেছিলাম। এখন আমরা একটু অন্যদিকে যাব, সেটা হচ্ছে যে পরপর কয়েকটা মাধ্যম আছে। তাহলে আমরা করি আয়তাকার স্ল্যাব বা রেক্ট্যাঙ্গুলার স্ল্যাব দিয়ে, ধরো এরকম কথা বলছি, একটা এরকম স্ল্যাব আছে, আয়তাকার স্ল্যাব, ধরো কাঁচের স্ল্যাব একটা, এর কোন একটা ফেসে আলো পড়লে কি হবে, এটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম থেকে আলো কাঁচে ঢুকবে, এটা কাঁচে যদি হই, এটা গ্লাসে, তাহলে এইখান থেকে আলো এসে কাঁচে ঢুকবে, মানে প্রতিসরণ ঘটবে। এইটা একটা স্বচ্ছ মাধ্যম, ট্রান্সমিটের মাধ্যম, অতএব এইখান থেকে যাবে, দিয়ে যখন আবার বাইরে বেরিয়ে আসবে কাঁচ থেকে বাইরে বায়ুতে, তখন আবার প্রতিসরণ ঘটবে। তো সেক্ষেত্রে কি হবে আমরা দেখি একটু। তো এই তোমার ধরো কাঁচের একটা স্ল্যাব, অর্থাৎ হেডিংটা করছি আয়তাকার স্ল্যাব, এর মধ্যে আলোর
প্রতিসরণ ঘটছে। প্রতিসরণ হলে কি হবে আমরা দেখব। তো এই ছবিটাকে আমরা একটা সংক্ষেপে দেখাচ্ছি যে এইটা হচ্ছে তোমার সেই গ্লাস স্ল্যাবটা। এই একটা ফেস আমি দেখিয়েছি, অর্থাৎ এটা হচ্ছে গ্লাস আর এটা হচ্ছে তোমার কথায় বলছি বায়ু বা শূন্য, এয়ার বা শূন্য মাধ্যম যা বলবে, এ পাঁচটাও যা এ পাঁচটাও তাই, এয়ার বা শূন্য মাধ্যম। তো একটা রশ্মি আমি ধরলাম যে এরকম ভাবে গিয়ে এখানে পড়লো, নাম দিচ্ছি এ পি কিউ রশ্মি, পি এটা কিউ বিন্দুতে আপাতত পি কিউ রশ্মি, এখানে একটা অভিলম্ব টানলাম, তাহলে এই কোণটা হচ্ছে ধরলাম I1 আপাতন কোণ। এটা বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম যাই বলবে, এর সাপেক্ষে খালি মাধ্যম ঘন মাধ্যম, ঘন মাধ্যম হলে অভিলম্বের দিকে সরে আসবে, রশ্মিটা সরে এলো। এই কোণটা হচ্ছে R1 কোণ। এখন এই তলের এখানে পৌঁছালো, এবার রশ্মি দেখো আবার বায়ু মাধ্যমে ফিরে আসবে, অতএব আবার কি ঘটবে, প্রতিসরণ ঘটবে, তখন লঘুতে চলে যাচ্ছে। এটা কি হয়েছিল, লঘু থেকে ঘন হয়ে গিয়েছিল, অভিলম্ব দিকে সরে এসেছিল, এখন ঘন থেকে লঘুতে যাচ্ছে, অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, এটা অভিলম্ব টানলাম, এটা একটা অভিলম্ব টেনেছি, এটাকে এস বললাম, বস্তুর গতিপথ দেখো এরকম। এখন রশ্মি পিকিউ রশ্মিটা এই স্ল্যাব না থাকলে পারে সে এই সোজা চলে যেত। আমি এটা ডটের লাইন করে দিচ্ছি, কিন্তু গেল কোন দিকে, স্ল্যাব থাকার জন্য এই আর এস পথে। তো লক্ষ্য করে দেখো এই এটাকে বলছি পি কিউ, এটাকে বললাম এক্স বললাম, পি কিউ এক্স একটা সরলরেখা, আর এই আর এস সরলরেখা পরস্পর সমান্তরাল। এই কনসেপ্ট থেকে সমান্তরালটা আমি ম্যাথমেটিক্যালি দেখাবো, ছবিটা বুঝতে পারছি যে দেখবো যে স্ল্যাবের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ ঘটলে পারে আয়তাকার স্ল্যাব। অবশ্যই আয়তাকার স্ল্যাব বলতে কি পাচ্ছি, এই দুটো তল কি এই তলগুলো পরস্পর সমান্তরাল, মাঝখানটা ঘন মাধ্যম, এদিকে লঘু ধরেছি বায়ু মাধ্যম, বায়ু মাধ্যম। তো এইরকম যখন প্রতিসরণ ঘটবে, আপতিত রশ্মি আর নির্গত রশ্মির মধ্যে দিক পরিবর্তন হবে না, তবে কি ঘটবে না একটু সরণ, পার্শ্ব সরণ বা ল্যাটারাল ডিসপারশন হবে। হলো ল্যাটারাল ডিসপারশন হবে। ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট হবে এখানে। তো আমরা দেখি যে এই রশ্মি দুটো সমান্তরাল প্রমাণ করি। তো কিউ বিন্দুতে যদি আমি প্রতিসরণের কথা ভাবি, কিউ বিন্দুতে তাহলে কি লিখবো বলতে কি, ধরো আমি লিখলাম এটা তোমার এমইউজি, এটা এ মাধ্যম, এর মাধ্যম আর গ্লাস মাধ্যম, তাই লিখছি এমইউজি সমান সাইন I1 বাই সাইন R1। এইখানে লক্ষ্য করে দেখো এই আর বিন্দুতে আপাতন কোণ হচ্ছে এইটা, তাকে আমি বলছি R2 বললাম, আর এইটা হচ্ছে I2। অতএব আর বিন্দুতে স্নেলের সূত্র কি লিখবো, আর বিন্দুতে স্নেলস ল, গ্লাস থেকে বায়ুতে যাচ্ছে সাইন আপাতন কোণটা R2 বাই সাইন I2। এই হলো দুটো বিন্দুতে আমি স্নেলের সূত্রটা লিখলাম। এখন আমরা জানি এই দুটোর মধ্যে কি সম্পর্ক, অনুনাদ সম্পর্ক, মানে গুণ করলে কি হবে, এক হবে। অতএব এমইউ জি গণিত জি মিউ এ করছি সমান 1, যেহেতু জানি আমরা মান বসিয়ে দাও, সাইন I1 বাই সাইন R1 ইনটু সাইন R2 বাই সাইন I2 সমান 1। এখন ছবি থেকে দেখতে পাচ্ছি যে দেখো এটা অবিলম্ব, এটা অবিলম্ব, এটা অবিলম্ব, এটা অবিলম্ব, তাহলে এরা পরস্পর সমান্তরাল, তাহলে এইটা কি ভেদক, তাহলে এই কোণটা কি সমান হবে। অতএব এখানে দেখো যে আমি বলে দিচ্ছি যে তোমার এটাকে বাড়িয়ে দিলাম, এখন আমি নাম দিচ্ছি এটাকে এন বললাম, আর এটাকে এন ড্যাশ বললাম।
যে এন এন সমান্তরাল এন এন ড্যাশ এন ড্যাশ এন ড্যাশ, এবং এখানে দেখো কিউ আর হচ্ছে ভেদক, অতএব বলতে পারি আর ওয়ান সমান R2। কেন? এরা একান্তর কোণ বলে, তাহলে একান্তর কোণ বলে আমি বলতে পারি এই জিনিসটা সাইন I1 বাই সাইন R1 ইন্টু সাইন R1 বাই সাইন I2 সমান 1। কেন? R2 টাকে R1 করে দিলাম, তাহলে এটা কেটে গেল। অতএব সাইন I1 সমান সাইন I2, অতএব I1 সমান I2। এই অর্থাৎ এই যে আপাতন কোণ আর এই ক্ষেত্রে হচ্ছে এই যে নির্গমন কোণ, এদের মান সমান। এই কোণগুলোর মান সমান হওয়ার অর্থ যে এই সরলরেখাটা আর এই সরলরেখাটা পরস্পর সমান্তরাল, অর্থাৎ আয়তাকার কাঁচ স্ল্যাবের মধ্য দিয়ে যখন আলো প্রতিসরণ ঘটে তখন যে অরিজিনাল রে আর যে অ্যাকচুয়াল যে নির্গত হলো, এই রশ্মি দুটোর মধ্যে কোনো দিক পরিবর্তন হয় না, শুধুমাত্র কি ঘটে পার্শ্বীয় সরণ ঘটে। অর্থাৎ এক্ষেত্রে কি হলো না আপতিত ও নির্গত রশ্মির কোনো অভিমুখ পরিবর্তন হয়নি বা হয় না। এক্ষেত্রে যে সিদ্ধান্ত পেলাম, এই কনসেপ্ট থেকে পেলাম কি, যে যখন এই কোণ দুটো সমান তখন এরা কি হচ্ছে, সমান্তরাল হয়ে যাচ্ছে। অতএব আপাতত রশ্মি এইটা আর নির্গত রশ্মি একই দিক বরাবর যাচ্ছে, কিন্তু ওদের মধ্যে কি আছে, একটু পার্শ্ব সরণ ঘটছে, পার্শ্ব সরণ বা ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট, সরণ মানে ডিসপ্লেসমেন্ট, পার্শ্ব ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট ঘটছে। এইখানে লক্ষ্য করে দেখো, এই আর থেকে আমি এই রেখার উপরে একটা লম্ব টানলাম, ধরো আর এটাকে আমি লম্বটা হলো না, এই লম্বটা আনলাম RT। এখানে এই পার্শ্ব সরণের মানটা কত, RT। আমরা এই পার্শ্ব সরণের ক্যালকুলেশনটা করব, মানে পার্শ্ব সরণের মানটা কত হতে পারে আমরা এইখান থেকে বার করব। দেখি, তো দেখো এই কোণটা I1, এটা হচ্ছে R1, তাহলে এই ভিতরের কোণটা কত হয় আমরা দেখি, এইটা কোণটা I1 মাইনাস R1, তো ত্রিভুজ QRT, এইখান থেকে আমি সাইন I1 মাইনাস R1 বার করছি। ত্রিভুজটা লক্ষ্য করে দেখো QRT, এই কোণটা কত কোণ, 90 ডিগ্রি কোণ, মানে এটা অতিভুজ, এটা হচ্ছে লম্ব। কি লিখবো, RT বাই QR টা হচ্ছে অতিভুজ, অতএব পেয়ে যাচ্ছি RT সমান QR সাইন I1 R1। ঠিক আছে, এইবার QR মানটা খুঁজতে হবে। দেখো QR মানে এইটা, তো আমি যদি এই পাশে করছি ত্রিভুজ QNR, এই ত্রিভুজ থেকে আমি cos R1 নিই, cos R1 কত হবে, cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে দেখো এইটা হচ্ছে 90 ডিগ্রি, মানে এটা ভূমিটা কত, QN বাই QR, অতএব QR সমান কত হবে, QN বাই cos R1। এখানে একটা কথা বলা আছে, দেখো যে এই যে QN, এটা কি, এই স্ল্যাবটার থিকনেসটা, অর্থাৎ স্ল্যাবটা কতটা মোটা। অ্যাকচুয়ালি তো স্ল্যাবটা ঠিক যেমন বই হয় দেখতে, এরকম স্ল্যাবটা একদিকে আলো এলো, এ পাশে বেরিয়ে গেল। অতএব এই যে এইটা কি, স্ল্যাবটার থিকনেসটা, তাকে আমরা T দিয়ে প্রকাশ করছি। এটাকে আমি T দিয়ে প্রকাশ করলাম, T। স্ল্যাবের তোমার বেদ বা থিকনেস, বেদকে আমি T দ্বারা প্রকাশ করলাম। অতএব এইখান থেকে দেখো QR সমান cos R1, অতএব T বাই cos R1। আচ্ছা, এইটাকে আমি ভেঙে দিচ্ছি, সাইন পরে ভুলছি, সাইন I1 মাইনাস R1 সমান, এটা RT, পার্শ্ব সরণ RT, T
sin I1 cos R1 cos I1 sin R1 by cos R1 আর যাচ্ছে rt সমান cos দিয়ে ভাগ করে দিচ্ছি t রাখলাম sin I1 এটা কেটে গেল মাইনাস cos I1 sin R1 by cos R1 এই পেলাম আমি এখানে থিকনেস চলে এসেছে এটা পার্শ্ব সরণ আরো বলবো কি যে আমি যদি এই বিন্দুতে স্নেল ল অ্যাপ্লাই করি তখন কি লিখবো বলো দেখি মিউ এজি সমান সাইন এটাকে মিউ জি বলছি কাঁচ মাধ্যমের পরম প্রতিসংখ্য এবার এবার শূন্য মাধ্যম আছে শূন্য মাধ্যমকে অনেক সময় আমরা বায়ু মাধ্যম বলে চালিয়ে দিতে পারি বায়ুকে শূন্য করে চালাতে পারি অতএব এটা লিখলাম এইখানে লিখবো I1 বাই কত সাইন R1 অতএব এইখান থেকে আমি দেখতে পাচ্ছি সাইন R1 সমান সাইন I1 বাই মিউ জি এটাকে R1 বলছি দেখো এটা হবে না অতএব cos R1 কত হবে √1 মাইনাস সাইন I1 স্কয়ার বাই মিউ জি স্কয়ার এই মানগুলো ওখানে বসিয়ে দেওয়া হোক দেখি হয় দেখো rt সমান t সাইন I1 মাইনাস cos I1 ইনটু এইটা হচ্ছে কি সাইন I1 বাই মিউ জি আর নিচে দেখো আছে √1 মাইনাস সাইন স্কয়ার I1 বাই মিউ জি তার স্কয়ার ঠিক আছে এইবার এখানে পাচ্ছি না একটু মুছতে হবে ব্র্যাকেটটা শেষ করি দেখো এইখান থেকে একটা সাইন I1 কমন আসবে এর পরবর্তী স্টেপটা আমি এখানে লিখছি rt সমান t1 t লিখলাম সাইন I1 কমন নিচ্ছি সাইন I1 টা কি আপাতন কোণ এর পাশে কিছু থাকলো না 1 থাকলো আর দেখো এইটাকে লসাগু করলে পরে এখানে মিউ স্কয়ার আসছে আর বাইরে একটা নিচে মিউ জি বেরিয়ে আসছে এই মিউ জি কেটে যাচ্ছে দেখবে নিজেরা করে একটু এখানে আসবে cos I1 বাই মিউ স্কয়ার জি মাইনাস সাইন স্কয়ার I1 এই হলো পার্শ্বীয় সরণের তোমার এক্সপ্রেশন এবং দেখতে পাচ্ছি এই এক্সপ্রেশন থেকে পার্শ্বীয় সরণের মানটা নির্ভর করে তার উপরে টি বা থিকনেসের উপরে আপাতন কোণের উপরে আর মিউ জি বা ওই স্ল্যাবের প্রতিসংখ্যের উপরে নির্ভর করে টি এর মান বাড়লে পরে কি আর টি বাড়বে প্রতিসংখ্য বাড়বে কেন টি এর মান বাড়ছে মানে কি এটা আরো দূরে যাচ্ছে এইখান থেকে বেরিয়ে আসছে এইখান তখন তোমার কি এরকম বড় হয়ে যাবে এইখান থেকে বেরোবে মানে সমানটা বেশি হবে অর্থাৎ টি এর মান যত বাড়বে থিকনেস যত বাড়বে তত কি হবে পার্শ্ব সমান বেশি হবে আপাতত কোণের মান যত বেশি হবে তত বেশি কি হবে পার্শ্ব সমান বেশি হবে এইভাবে কি দেখতে পেলাম যে আয়তাকার গ্লাস স্ল্যাবের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ যখন ঘটে তখন আপতিত রশ্মি এবং নির্গত রশ্মির মধ্যে কোনো দিক পরিবর্তন হয় না তারা পরস্পর সমান্তরাল হয়ে চলে যায় সমান্তরাল থাকে কিন্তু কি ঘটে পার্শ্ব সরণ ঘটে আর সেই পার্শ্ব সরণের এক্সপ্রেশন পেলাম এবং সেই পার্শ্ব সরণের মানটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে জানতে পারলাম এরপর এবার যদি আমরা এরকম ভাবি যে পরপর কতগুলো প্রতিসারণ মাধ্যম আছে এই একটা মাধ্যম এই একটা মাধ্যম এই একটা মাধ্যম এই একটা মাধ্যম এরকম আছে ধরো আমি কথা বললাম যে এটা এ মাধ্যম এটা বি মাধ্যম এটা সি মাধ্যম আবার এটা হচ্ছে এ মাধ্যম এই প্রথম মাধ্যম আর শেষ মাধ্যম একই বাই মাধ্যম আর এটা জল মাধ্যম এটা কান মাধ্যম এরকম পরপর কতগুলো মাধ্যম আছে আর এইগুলো হচ্ছে ইন্টারফেস বা ওদের যে সংযোগস্থল বা মানে বিভেদতল যাই বলবে
বাস্তবে কি হয়, ধরো এরকম এক গ্লাস জল নিয়েছো, এক গ্লাস জল নিয়েছো মানে কি, জলের ওপরটা কি আছে, বায়ু আছে। এক গ্লাস জল এরকম ভাবো, এরকম এক গ্লাস জল নিয়েছো, তো এটা হচ্ছে জলের কাঁচের তো না, এটা পুরো কাঁচ মিডিয়াম হিসাব মতো, তাহলে এই নিচেটা এটা কি কাঁচ, তারপরে এই পর্যন্ত কি আছে, এটা জল, এটা বায়ু, অর্থাৎ প্রথমটা বায়ু মাধ্যম মিলে যাচ্ছে দেখো এর সঙ্গে এটা, তারপরটা কি জল মাধ্যম হলো, তারপরটা কাঁচ মাধ্যম, তারপরটা দেখো আবার কি আসছে, ওই বায়ু মাধ্যম চলে এলো, এটা বায়ু মাধ্যম। তো এইরকম ক্ষেত্রে যখন আলোর প্রতিসরণ ঘটে তখন আমরা কি দেখবো, দেখি ধরো এইখান থেকে একটা আলোর রশ্মি এরকম পড়লো, অবিলম্বের দিকে সরে আসছে, আবার এখানে পড়লো, আবার অবিলম্বের দিকে সরে এলো, আবার দেখো এবার আবার প্রথম মাধ্যমটা ফিরে এসছে, দিয়ে এই হয়ে গেল। ধরো ছবিটা ভালো করে আঁকবে তোমরা একটু, এই দেখিয়েছি আমি, এটাকে I1 বললাম, এটাকে বলছি R1, এই কোণটাকে বলছি R1, এটা R1 হলে এটা কত হবে, এটা R1 হবে একান্তর কোণ বলে, এটাকে বললাম R2, তাহলে এটাও কি হবে, R2 হবে, কেন, একান্তর কোণ। ঠিক আছে, আবার ওই যে গ্লাস স্ল্যাবের কথা বললাম, যে ওই যেমন বলেছিলাম গ্লাস স্ল্যাবে যে এই মাধ্যমটা আর এই মাধ্যম যখন এক হয়ে যাচ্ছে, রশ্মি কি সমান্তর হয়ে যাচ্ছে, অতএব আপাতন কোণ আর নির্গমন কোণ সমান, অতএব এইটা কি হয়ে যাবে, সেই I হয়ে যাবে, I1 হয়ে যাবে। হলো এরকম ভাবে রশ্মিগুলো পরপর যাবে। তাহলে আমরা এই ক্ষেত্রে এই P বিন্দু, এটা Q বিন্দু, এটা R বিন্দু, এটা S, এটা আমি বললাম A বিন্দু, A P M চলে আসছে, এটা Q বিন্দু। তো P তে কি লিখবো, P এর ক্ষেত্রে লিখবো আমরা সাইন, এক্ষেত্রে লিখবো mu B সমান সাইন I1 বাই সাইন R1। কিউ তে লিখবো B mu C, সি মাধ্যম B থেকে C তে আসছে, সাইন R1 বাই সাইন R2। আর R বিন্দুতে লিখবো C mu A সমান C থেকে এটা আসছে, সাইন R2 বাই সাইন I1। এই I1 চলে আসছে, শেষ প্রথম আর শেষ মিডিয়াম একই বলে, এই আপাতন কোণ সমান নির্গমন কোণ একটু আমি ফোন করেছি, অতএব এগুলো গুণ করে দেওয়া হোক, A mu B ইন্টু B mu C ইন্টু C mu A, সব গুণ করলে কি হবে দেখো, I1 R1 ইন্টু সাইন R1 সাইন R2 সাইন এখানে আসছে R2 বাই সাইন তোমার I1, দেখো সব কেটে যাচ্ছে, নেট ফল কি 1, অর্থাৎ এই গুণফলটার মান পাচ্ছি কত, A mu B ইন্টু B mu C ইন্টু C mu A 1। যদি এরকম n সংখ্যক মিডিয়াম থাকে, যদি n সংখ্যক মিডিয়াম থাকে এবং প্রথম মিডিয়ামটা আর শেষ মিডিয়াম যদি 1 হয়, তাহলে এই সমীকরণটা কেমন লিখবো, প্রথম মিডিয়াম mu 2 ইন্টু 2 mu 3 ইন্টু 3 mu 4, এভাবে করতে করতে এইখানে লিখবো কি, ইন্টু করতে করতে এইখানে মিউ n ইন্টু 1 সমান 1, দেখো লিখতে পারি কিনা, এর সঙ্গে এর মিল, এর সঙ্গে এর মিল, 2 2 3 3 এভাবে চলছে। অতএব শেষ মিডিয়াম ছিল এখানে, এর সঙ্গে মিল ছিল, এর সঙ্গে এর মিল আছে, অর্থাৎ n তম মিডিয়ামের ক্ষেত্রে আমরা এইগুলো করতে পারবো। অনেক সময় গাণিতিক সমস্যা এখান থেকে সলভ হবে, অর্থাৎ এরকম পরস্পর কতগুলো রিফ্র্যাক্টিভ প্লেনের ক্ষেত্রে আমরা মানে এরকম সম্পর্কিত মানে প্রতিসরণ যখন ঘটে তখন এরকম সম্পর্ক পাই। আর একটা বলবো, সেটা হচ্ছে স্নেল সূত্রের সাধারণ রূপ, এটা কমপ্লিট হলো, দেখে নিও স্নেল সূত্রের সাধারণ রূপ। স্নেলের সূত্রের সাধারণ রূপ, একটা ছবি আঁকছি, ধরো এটা 1 নম্বর মিডিয়াম, এটা 2 নম্বর মিডিয়াম, এটা ইন্টারফেস বা সেপারেশন বা বিভেদ তল যাই বলবে,
একটা রশ্মি এরকম এলো, এটা অবিলম্ব, এবার জাস্ট এরকম গেল, তাহলে এরকম যাওয়া উচিত ছিল না, এরকম গেল। এই ক্ষেত্রে এইটাকে বলছি আর কোণ, এটাকে বললাম আই কোণ, আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এই সবগুলো আছে। এই মাধ্যমটার প্রতিসরাঙ্ক এটা, এই মাধ্যমটার এটা, এগুলো কি পরম প্রতিসরাঙ্ক। তো এই ও বিন্দুতে, ওতে যদি আমি স্নেল সূত্র প্রয়োগ করি তাহলে কি লিখবো, μ1 2 2, অর্থাৎ দ্বিতীয় মাধ্যমে, 2 নম্বর মাধ্যমের পরম আপেক্ষিক প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে, একের সাপেক্ষে, কি লিখবো, সাইন আই, এটাকে আমি বলছি, এটাকে I1 বললাম, এটাকে I2 বললাম। এখানে দেখো জাস্ট নিজের সুবিধার জন্য দেখতে ভালো লাগবে বলে এখানে সব 1 এর কেস এসছে, 2 এর কেস এসছে। এটা অবশ্যই আপাতন কোণ, এটা অবশ্যই কি প্রতিসরণ কোণ। এখানে আর কোণটাকে আমি বলেছি, আই কে বলেছি I1 আর আর কে বলেছি I2। তো এটাকে I1 বললাম, সাইন, এটা আর হয় হিসেবে এরকম হয়, আমি আরো লিখছি, সাইন I1 বাই সাইন I2। এই জিনিসটাকে আমরা দেখো আগে মনে করেছি যে কি হয় না, 1 μ2 সমান μ2 বাই μ1, মনে করে দেখো এই কোণটা করেছিলাম যেহেতু এই জিনিসটা হয়, অতএব μ2 বাই μ1 সমান সাইন I1 বাই সাইন I2। পরবর্তী স্টেপ কোণাকুণি গুণ করে দাও, μ1 সাইন I1 সমান μ2 সাইন I2 হলো। এই হলো একটা সম্পর্ক পেলাম। এখানে দেখো দুটো মিডিয়ামের কথা বলেছি, যদি n সংখ্যক মিডিয়াম হয় তাহলে কেমন করে লিখবো, n সংখ্যক মাধ্যমের ক্ষেত্রে কি লিখতে পারি, μ1 sin 1 μ2 sin 2 সমান μ3 sin μ1 sin I1 μ2 sin I2 μ3 sin I3। এইভাবে চলতে চলতে যদি n সংখ্যক মিডিয়াম থাকে তাহলে আমরা লিখবো সমান দিয়ে কি লিখতে পারি, μn বাই sin In। এটাই হচ্ছে স্নেলস এর সাধারণ রূপ, এইটাই হচ্ছে স্নেল সূত্রের সাধারণ রূপ, স্নেল সূত্রের সাধারণ রূপ, স্নেল লয়ের, স্নেল সূত্রের, স্নেল সূত্রের সাধারণ রূপ। এই পর্যন্ত আজ থাক।